কয়েকটি নক্ষত্র নিঃশেষে পর্ব সংখ্যা ১ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। সন্ধ্যা রাতে ঝড়ো বাতাস উঠল। নয়নতারার মনে হলো এর পেছনে বক্ষপুত্রের হাত আছে, কারণ সারাদিনের দাবদাহ দেখে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে, এবার মৃত বক্ষপুত্রে জল বাড়বে, জোয়ার আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত ৪ দিন ধরে প্রকৃতি পুরানো গরম পড়ছে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই অন্য কথা বলতো, বক্ষপুত্র নদ মরে গেছে। এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে যেত এই রাক্ষস। কতবার বন্যা নিয়ে ডুবালো ময়মনসিংহকে, সে হিসেব নেই। কিন্তু আজ যৌবন হারিয়ে অসহায় কুঁজো বুড়োর দশা, বুকে জলের ব্যাপক ঘাটতি, তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলা। দিনভর জল হারানোর পর বক্ষপুত্রকে দেখে বড় মায়া হয়। এই তো গত পরশু নয়নতারারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেন্টিংয়ের দৃশ্য সংগ্রহ করতে এক পাক ঘুরে এলো বক্ষপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। সেই নদ নিয়ে দাদুমণির এমন ঝড়ের ভয় নেহাত অহেতুক বৈকি। তাই ৪-৫টা মোমবাতি ও একটি ভরা দেশলাই বাক্স বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটার ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুজলে দেখতে পাচ্ছে বক্ষপুত্রের পানি উপড়ে উঠছে একটু একটু করে সমতল, এরপর পথঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর প্লাবিত হচ্ছে। নয়নতারার এখন মনে হচ্ছে নদকে এত তুচ্ছ জ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদী। এই যে অন্ধকার কক্ষ, বাইরে বিকট শব্দবাজ পড়ছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফালা ফালা হয়ে যাচ্ছে। এর কিছু সময় পর শুরু হলো আমকালের ঝড়, শিল পড়ছে। নয়নতারা কানে আঙুল চেপে প্রাণপণে দোয়া ইউনুস পাঠ করছে। কাছের জানালায় শিল ছুটে এসে লাগছে, মনে হচ্ছে দুষ্টু ছেলেপেলে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু কালবৈশাখী ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে, ঝড়ের খুব হিংসা আমের ওপর। নয়নতারা কাঁথার আড়াল থেকে এক চোখ বের করে দেখল জানালার পর্দার ওপর দিয়ে বিদ্যুতের আলোক রশ্মি ঝলক জ্বলে নিভে উঠছে। খুব ভয়াবহ ব্যাপার, একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এভাবে পর্দার ওপর বিদ্যুতের ঝলকানি দেখা যায়। সেই ঝলকানিতে সে কক্ষের একপাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটিও দেখতে পেল, অসম্পূর্ণ একটি অ্যাক্রিলিক রঙে আঁকা পেন্টিং। মৃত বক্ষপুত্রের পাড়, কেবল দূর দূর অবধি চর, মাঝে অল্প কিছু সরু পানি প্রবাহ। নদীর পাড়ে জয়নাল আবেদিন সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কিনারায় উঁকি মারছে। তার আরও একদিন লাগবে পেন্টিং সম্পূর্ণ করতে। ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোট চাচার সাথে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো দেখত। সেখানে একবার বিয়ার গ্রিলস বলেছিলেন, বিদ্যুৎ চমকানোর কম বেশি ৬ সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়। সে ছোট চাচাকে জিজ্ঞেস করেছিল, চাচু এমন কেন হয়, দুটো একসাথে কেন হয় না? রুয়াদ টিভি দেখার সময় ডিস্টার্ব করা হলে সে অত্যন্ত রেগে যায়, বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হা হয়ে থাকে, অনায়াসে এক ঝাঁক মশামাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা। রুয়াদ বিরক্ত হয়ে বলেছিল, এজন্যই তোর সাথে কিছু দেখতে বসি না, এত প্রশ্ন করবি না, চুপচাপ দেখতো। নয়নতারা জেদ ধরল, বলো না, তুমি নাকি বিজ্ঞান পারো খুব, তাহলে বলো। রুয়াদের ইগো হার্ট হলো। সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে টুরুলা প্রেমিকা। সে ভাতিজিকে বোঝালো, বিদ্যুৎ চমকায় মেঘের ঘর্ষণের ফলে চার্জ সম্পূর্ণ হলে আলোক তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। সেই কারণে পৃথিবীতে বিদ্যুতের আলোর ঝলকানি আগে পৌঁছায় এবং শব্দটা আসতে কম বেশি ৬ সেকেন্ডের মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানো আলো আগে দেখা যায়। তাই বিদ্যুৎ চমকালে আলো আগে দেখা যায়,
আর মেঘের গর্জন পরে শোনা যায়। আর একটা প্রশ্ন করবি না, দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগলো, 1, 2, 3, 4, 6 সেকেন্ডের মধ্যেই কানের তালা ফাটিয়ে বাজ পড়ছে। এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমাচ্ছে বেহুশের মতো। কিন্তু নয়নতারার এখন কান্না পাচ্ছে। এসব ঝড়ের দিনে ছোট চাচার অনুপস্থিতি নয়নতারাকে দম বন্ধ করার অনুভূতি দেয়। ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহুদূর। তার ঠিকানা নয়নতারা জানে না, অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে সে আর কোনো স্বার্থপর রুয়াদ বুয়াদের কথা ভাববে না। তার কোনো ছোট চাচা পাচ্চা নেই, কোনো ছোট চাচার জন্য তার কষ্টও হয় না। এ বাড়িতে কেউ খেয়ালই করেনি ছোট চাচা চলে যাওয়ার পর বাড়িটা যেমন মরে গেছে। নয়নতারাও গুটিয়ে গেছে, চুপচাপ থাকে সে। তার ক্যানভাসগুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলোও এক একটা কেমন বিষণ্ণ। সেও লাফঝাপ পেরে আম্মুর বকা খায় না। নয়নতারাকে ছোট রেখেই সে বিদ্রোহী লোক সংসার ছাড়ল। এতগুলো বছর পরেও নয়নতারা বড় হতে পারল না। তার এখনো সঙ্গী হিসেবে ছোট চাচার ঘাটতি বোধ হয়। বাবা মেজাজি লোক, সবাই বলে তাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে তার কোনো ভুল হলে তার সাথেও বাবার নিষ্ঠুরতার কোনো কমতি হবে না, যেমন রুয়াদের সাথে হয়নি। রুয়াদকেও বাবা অনেক ভালোবাসত, কিন্তু একটা ভুলকে ক্ষমা করেনি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কি ছিল বোঝেনি কখনো নয়নতারা। এখন এই বাড়িতে আর কারোই রুয়াদের কথা মনে পড়ে না, শুধু সেই রোজ রাতে কান্না করে বেপরোয়া ছেলেটার জন্য। তার নামটা রুয়াদ রেখেছিল, নাম রেখে রুয়াদ ঘোষণা করলো, নয়ন শুধু আমার নয়নতারা, আর কারো না। তোমরা নয়নতারা বলে ডাকবে না নয়নকে, নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও। আজ রুয়াদ ছাড়া সবাই ডাকে। নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়াদ যে এত পাষাণ্ড তা ভাবলেই তার অবাক লাগে। একবার টেলিফোনও করে না। আগে রোজ অপেক্ষা করত নয়নতারা, এখন অভিমানে সেটা আর করে না, কারণ সে জেনে গেছে তার রুয়াদের কথা সবসময় মনে পড়লেও রুয়াদ তাকে এ বাড়ির সকলের মতোই কঠোরভাবে ঘৃণা করে। নয়তো কল করে লুকিয়েও নয়নতারার খোঁজ নেওয়া যায়, তা তো নেয়নি। ছাদ বাগানের এক কোণে কিছু ফুল গাছ লাগিয়েছিল নাফি, কারণ ফুল গাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায়। ফুল গাছ সে লাগিয়েছে, এখন শুধু অপেক্ষা ফুল গাছ বড় হলেই সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে। তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে। কিন্তু এ কি হায়, কোন অসভ্য যেন ফুল গাছগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের কান্না। কিন্তু এভাবে একা কাঁদার মানে হয় না। বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুল গাছ পাবার সম্ভাবনা আছে। ঘরবাড়ি নড়ে চড়ে উঠল, এত জোরে সে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। অ্যানি দৌড়ে এসে এক ধমক মারল, এই বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো, বলবে তো কি হয়েছে, কাঁদছো কেন? নাফি কান্না থামালো আরও খানিক পর। ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে তাই দেয়া হবে তাকে। নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, আমার ফুল গাছ কে যেন নষ্ট করেছে। মাম, দাদুর বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথার খুলি উড়াবো। প্লিজ দাও, শুধু অন্তত একটা খুলি হলেও উড়াবই। রেশমি ভয় পড়ছিল বসার ঘরে সোফায় বসে। সে বলল, দিয়ে দাও ভাবি, তোমার ছেলে শুধু সেই লোকের একটা খুলিই উড়াবে, বাকিগুলোর কোনো ক্ষতি করবে না। অ্যানি গম্ভীর মুখে তাকিয়ে বলল, মজা লাগছে খুব তোর? না, মজা লাগছে না, বিরক্ত লাগছে, আমার বই পড়ায় ডিস্টার্ব হচ্ছে। অ্যানি জিজ্ঞেস করলো, এই নাফি, কে শিখিয়েছে তোমাকে এসব? মার খাওনি অনেক দিন না? অসভ্যতামির লিমিট ক্রস করছো দিন দিন। ফুল গাছ দিয়ে কী হবে? মধু পাওয়া যায়। অ্যানি অবাক হয়ে গেল, মধু পাওয়া যায়? এসবই বা কে ঢুকিয়েছে মাথায়? অড্র বলেছে। সত্যিই পাওয়া যায় মাম? চুপ,
পরামর্শ নেবার মতো আর কাউকে পেলে না তোমার ওই হাদারাম চাচা ছাড়া? তার কথাও ধরতে আছে? কি আশ্চর্য! আর একবার কান্নার সাউন্ড এলে মার খাবে তুমি নাফি। মধু ফ্রিজে আছে, বের করে খাও। কি একটা অবস্থা! মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে। ওই লোকটা কোথায়? আমি মধু খাবো না মাম। হ্যাঁ, আমি খাওয়ার জন্য মধু চাইনি। তো কেন চাও? নাফি কথা বলছে না। নওফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়ল, কারণ বাবার তাকানোটা সুবিধার নয়। বাবা মিটমিট করে হাসছে। নাফির দুঃখের কোনো কদরই নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, বাবা হাসবে না একদম। তুমি কি জানো কতটা খারাপভাবে আমার ফুল গাছগুলোকে উপড়ে ফেলা হয়েছে? নওফেল অবাক হয়। হাসছি নাকি? না তো। আচ্ছা বলো, কতটা খারাপভাবে উপড়ে ফেলা হয়েছে? সে মাম্মাকে জিজ্ঞেস করলো। মাম, বাবা কি মজা করছে আমার সাথে? মাম কথা বলল না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে, তাই সে নিজেই বাবাকে ধমক মারল একটা। চুপ, তুমি মনে মনে হাসো, আমি জানি। নফেল শেষমেশ কথা দিল, আমি ফেরার সময় তোমার জন্য ফুল গাছ আনবো। এখন চুপ করো, এসো নাস্তা করবে। নাফি শান্ত হলো ঠিকই, কিন্তু সে বোকা নয়। এটা বের করা দরকার কে আসলে তার ফুল গাছের এই হাল করেছে, নয়তো আবার ফুল গাছ আনার পর যদি একই হাল হয়। সে ছুটল। বন্দের কাকু করতেই পারে কাজটা, কিন্তু তার প্রথম সন্দেহভাজন অদ্রিজ। এই নাফি, কোথায় যাচ্ছ? অড্রকে ডেকে আনি মাম, একটু অপেক্ষা করো। ও সারা রাত ছাদে বসে বসে সিগারেট খায়, আরও কি করে। ওই করেছে পাজি কাজ। তার দাদি তাকে খোঁজ দিল। অড্র ডাইনিং রুমের কমন বাথরুমে ঢুকেছে। দেখো মরে পড়ে আছে কিনা ভেতরে। নাফির আবার কান্না পাচ্ছে, কারণ অড্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে 2-2.5 ঘন্টার নিচে বেরোয় না। ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। এতক্ষণ ধরে ভেতরে কি করে জানা নেই। নাফির ধারণা অড্র ঘুমায়, কারণ সে সারা রাত ঘুমায় না, তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়। নাফি বাথরুমের দরজায় ধুমধুম করে কিল বসালো। ভেতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল, আমি তোর ফুল গাছ নষ্ট করেছি মোটু? ওখানে ঘ্যান করে লাভ নেই, যা এখান থেকে। আর যেন ধাক্কার আওয়াজ না আসে। নাফির ধাক্কার বেগ বাড়ল, কিন্তু লাভ নেই। নাফি অদ্রিজকে ভয়ও পায়। কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথার ওপর তুলে খ্যাক করে এক আছাড় মারা অদ্রিজের জন্য খুব বড় ব্যাপার নয়। অদ্রিজ ঘন্টা না পেরোলে বেরোয় না। সবাই এখন বসে আছে সোফাতে। আজ অদ্রিজের বিচার হবে। এই ফাঁকে নাফি দাদু ভাইকে ডেকে এনেছে। আজ অদ্রিজের একটা কঠিন বিচার হওয়া চাই। সে দাদুর কাছে পরিপাটি করে অভিযোগটা সাজিয়ে রাখল। এখন শুধু অদ্রিজ বের হলেই বিচার শুরু হবে। কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। সাত্তার প্রধান এক ধমর মারলেন। এই স্যারা, হাঁকতে কোনো মানুষের এত দেরি লাগে? হাগিস নাকি ঘুমাস ভিতরে? পাংচুয়ালিটি এত খারাপ কেন হবে জুয়ান মানুষের? অদ্রিজ তারও কমপক্ষে 20 মিনিট পর বেরোলো। পরনে শুধু একটা হাফ প্যান্ট, গায়ে কিছু নেই। ঘাড়ের ওপর লম্বা চুল, দাড়ি এক মুঠোর বেশি হয়ে গেছে। চুল ও দাড়ির ঝাড় মিলে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাড়ে। এছাড়া বুকের ওপর বিশাল বিশাল কালো পশম। ঘাড়ে তোয়ালে ঝুলছে, সেটাও নোংরা। চোখ দুটো রক্তের মতো টকটকে লাল, কোটরে ঢুকে আছে। ঠোঁট কুটকুটে ভয়ানক দেখতে লাগে, কিন্তু শরীর একদম চাঙ্গা। ভাবসাব দেখলে মনে হয় এক রাজ্যের কাজ সে এক হাতে করে ফেলবে ক্লান্তিহীন। ধুলতে ধুলতে এগিয়ে আসলো ডাইনিং টেবিলের দিকে। দেখে বোঝা গেল এখনো গোসল করেনি। তাহলে এতক্ষণ কি করেছে ভেতরে? মেজাজ সবার খারাপ হলো। অদ্রিজ চনমনে একটা ভাবসহ গম্ভীর হয়ে বলল, কি সমস্যা বড় চাচা? সাত্তার প্রধান সাহেব রাগে কিছু বলতে পারলেন না। অ্যানি কড়া গলায় চেঁচিয়ে বলল, আপনি ওকে কিসব শেখান? বেয়াদব লোক, আপনার কি কাণ্ড জ্ঞান হবে না? বাইরে তো লোককে মেলা গম্ভীরভাবে আপনাকে, ভেতরে এইসব বাদরামি খবর রাখে। ওকে সব শিখিয়েছেন কেন?
অদ্রিজ কানে আঙ্গুল চালিয়ে বলে, আস্তে কথা বলুন। আমি খারাপ কিছু বলিনি, আপনার ছেলেকে পরিশ্রমী হতে শেখাচ্ছি। শ্রমিকের বড্ড অভাব কি না এদেশে? সাত্তার সাহেব ধমক দিলেন, থাপ্পড় খেতে চাস অদ্র? না, জিজ্ঞেস করলে কেউ কখনোই স্বীকার করবে না সে থাপ্পড় খেতে চায়। আমিও করব না। সাত্তার সাহেব দাঁত কিরমির করে বললেন, শোন, তোকে আমি 1 মাস সময় দিলাম। এর মধ্যে তুই সভ্য মানুষ হবি, আর তা না হলে পারলে তোর পাছায় লাথি মেরে তোকে এই বাড়ি ছাড়া করা হবে। আজ থেকে গুনবি 1 মাস সময়। সাত্তার সাহেব রাগে কাঁপতে লাগলেন। অদ্রিজ কোনো জবাব না দিয়ে হেলে দুলে হেঁটে গিয়ে টেবিলে বসল। সাত্তার সাহেব উঠে গেল, বন্দের নেমে এলো। অদ্রিজ সোজা গিয়ে টেবিলে বসে রেশমিকে বলল, বেহেনজি, খানা খিলাইয়ে, হাম গরিব ভুক সে মারে যা রাহে। অদ্রিজ এখন প্রচণ্ড উৎফুল্ল এক ভাবে আছে। কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবে। অকারণে হাসতেও দেখা যেতে পারে, তুলনামূলক বেশি কথা বলবে, চরম এক আত্মহংকারী ভঙ্গি দেখা যাবে। রেশমি মুখ কুঁচকে বলল, পাকিস্তানের আওলাদ, তোমার ফাঁসি হবে রাজাকার বলে। এই তুমি ওয়াশরুম থেকে বের হলে উজু করেছো খাটাস? নাফি বন্দুক খুঁজতে গেছে। আজ অদ্রিজের মাথার একটা খুলি সে উড়িয়েই ছাড়বে। সে অবশ্য জানে না খুলি কি, আর কয়টা থাকে মানুষের। অদ্রিজ রুটি ছিঁড়ে পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বলল, সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলের একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়ি এনেছেন। সে তো রোজই হয়। কিনতে কিনতে একটা দোকান দিয়ে ফেলেছি খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন? না, তা বলছি না, কিন্তু ও আমার কানের ঘরে বনবন করছিল, তাই আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি। নাফি, তুই ফুল গাছ চাষ কর, ওখান থেকে মধু পাবি, সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি। খারাপ না বুদ্ধিটা? অ্যানি হতবাক হয়ে অদ্রিজকে দেখল। লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভুত মানুষগুলোর একজন। তাই বলে কেউ এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চাকে দিতে পারে? অ্যানি চট করে একটা চামচ তুলে ছুঁড়ে মারল অদ্রিজের দিকে। অদ্রিজ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বলল, আমার দেয়া বুদ্ধির উপকার আছে, বহুমুখী উপকার। বন্দের এখন প্রোগ্রাসে গিলছে আর হাসছে। এ অবস্থায় তাকে সাত্তার সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবেন, কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালের খাবার খায় না। দুপুরে গোসলের সময় মনে পড়লে 2-1 ঘষা মারে দাঁতে। অ্যানি বলল, আপনার উপকারের একদিন কি আমার একদিন? অদ্রিজ মাথা নাড়ালো। উপকারের কোনো দিন থাকে না চাচাতো ভাবি। যাই হোক, উপকার শুনুন। প্রথমত, ও পরিশ্রম ও নিজের ওপর ভরসা করতে শিখবে। দ্বিতীয়ত, আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর, তাই নাফের মতো বাচ্চা বৃক্ষরোপণ করে একটা মহান কাজে অংশ নিতে পারবে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই গাছে জীবনে মধু হবে না, ওর গাড়ি কেনাও হবে না, কিন্তু আশায় বুক বেঁধে চুপ থাকবে। অ্যানি কপালে হাত চেপে বসে রইল। রেশমি ও সাত্তার সাহেব অনেক আগেই উঠে চলে গেছে। নাফের দাদি নাসিমারা বেগম পোড়া বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন। তিনি অদ্রিজকে দু চোখে সহ্য করতে পারেন না। ওরকম বনমানুষকে সহ্য করার মানে হয় না। কামকাজ নেই, কোনো নিয়মনীতি নেই। ওনার 50 বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদ্রিজ। তার চেয়ে বড় কথা, এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানি পড়া খাওয়ানো। তিনি তাকে আছেন। কোনো একদিন কুটুস করে ধরে নিয়ে গিয়ে অদ্রিজের তদবির করিয়ে আনবেন, যাতে পরদিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে, বড় মা, প্লিজ একটা বিয়ে করিয়ে দাও, আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু নাসিমারা বেগমের এতেও সন্দেহ আছে, কবিরাজের তদবির আদতেও অদ্রিজের ওপর কাজ করবে কিনা। নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা 5 এনেছে অদ্রিজের মাথা ফাটানোর জন্য।
অদ্রিজ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, সর মোটু, আমি কিছু করিনি। কাল রাতে জব্বর একটা ঝড় হয়েছে। তোর গাছের সাথে যা শুভেচ্ছার ঝড় করেছে, এখন তাই ঝড়কে একটা ধন্যবাদ জানিয়ে হাঁ করে আব্বা ডাক। নাফি অদ্রিজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে সামনে পাইপ নিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথা ফাটানোর কনফার্ম আজ। হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা 4, বাবা, মা, দাদি এবং নয়নতারা। এদের পারিবারিক সদস্য ও আত্মীয়দের বয়সের হিসেবটা একটু গোলমেলে। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেবের চেয়ে রুয়াদ গুনে গুনে 17 বছরের ছোট, যেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়সেই 17। এটা কোনোভাবে মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরও গড়মেলে হবে। কারণ নয়নতারার দাদুভাই ও দাদুর ছোট ভাইয়ের মধ্যেও বয়সের তফাৎ এমনই, যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেলেও ছোট দাদি বলতে গেলে এখনও জোয়ান মহিলা। কিন্তু আবার আরেকদিকে দাদুর বড় বোনের নাতিগুলো দাদুর ছেলে, অর্থাৎ রুয়াদের জুটের। সোজা কথায় একদিকে যেমন রুয়াদের চাচা আর ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুফুগুলো দাদির বয়সী। সেক্ষেত্রে ফুফাতো বোনের ছেলেগুলো রুয়াদের নিজের জুটির এক একটা সন্তানের জন্মের মাঝে এত বছরের অবসরে কেন গিয়েছিলেন পূর্বপুরুষরা, বিষয়টা ভাববার। সকাল সকাল এ বাড়িতে সাধারণত চা হয়। বাড়িটা এখনও নিয়মের গণ্ডিতে বাঁধা। এটার একটা কারণ আছে। ওয়াসিম হক একজন প্রাক্তন আর্মি অফিসার। কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও সেই নিয়ম ও মেজাজ পেছনে ফেলতে পারেননি। এ বাড়িতে ভুল ও নিষেধাজ্ঞা অমান্যর সুযোগ নেই। রক্ষণশীলতার চরম পর্যায়ে। নয়নতারার দাদাও ছিলেন এমন লোক। শুধু রুয়ারটা যেন অমন হতচ্ছাড়া কোত্থেকে হয়েছিল বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে না ভাইয়ের। চা খেতে খেতে ওয়াসিম সাহেব জিজ্ঞেস করলেন, নয়ন, কলেজে যাবি না আজ? নয়নতারা পাশেই বসেছিল। সে এখন রং তুলি দাঁতে ঠেকিয়ে গভীর ভাবনায় নিমগ্ন। ক্যানভাসের ভেতরে চোখ দুটো গেঁথে গেছে। পেন্টিংয়ে ব্রহ্মপুত্রকে বেশি শুকনো লাগছে। এটা নয়নতারার ভালো লাগছে না। একটা নদ এমন জলহীন হতে পারে না। আর কিছু জল বাড়াতে হবে, কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সে বড় দ্বন্দ্বে পড়েছে। ওয়াসিম সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারার হাতের চিকন চিকন নরম আঙুলগুলোতে রঙের ছিটেফোঁটা লেগেছে, ওড়নাতেও লাগিয়েছে। তা দেখলে ওর মা চেঁচাবে একচোট। চুলগুলো একটি ক্লিপে আটকে রাখার পরেও তা যেভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে একটি জোয়ার ভাসা নদীকে বাদ দেবার চেষ্টা। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে এখন হালকা গোলাপি একখানা স্কার্ট ও সাদা কুর্তি, জর্জিয়াটের গোলাপি ওড়নাখানি বিছিয়ে পড়েছে মেঝেতে। নয়নতারাকে আঁকতে দেখে বড় ভালো লাগে হক সাহেবের। কেন তিনি জানেন না। আঁকাকে শিখিয়েছিল নয়নতারার চাচার কাছে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করিয়েছিলেন, কারণ আঁকাকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র। পুরো বাড়িটা তার আঁকা চিত্রকর্মের ক্যানভাসে ভরা। সে বেশিরভাগ চিত্রকর্ম এক্রিলিক রঙে আঁকে, কিন্তু ব্রহ্মপুত্র নদ আঁকতে আজ বসেছে অয়েল প্যাস্টেল নিয়ে একটু বেশি মনোযোগ। নয়নতারার খেয়াল জ্ঞানও বেশি প্রখর। হক সাহেবের 5 মিনিট আগে করা প্রশ্নের জবাব সে 5 মিনিট পর দিল। ব্রহ্মপুত্রের জল কম বেশি আকার দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে জল কমই থাকবে, কেননা রুয়াদ বলতো, একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে তাতে যথাসম্ভব বাস্তবতার ছোঁয়া রাখাটাই কর্তব্য, কেননা এটাই শিল্পকর্মের মাধুর্য। তারা বাস্তবতাকে রঙের আঁচড়ে তুলে আনবে।
নয়নতারা চিত্রের রেফারেন্স হিসেবে বক্ষপুত্রকে বাস্তবে যেমন দেখেছে তেমনটাই সে আঁকবে বলে ঠিক করে চনচনে স্বরে বাবার জবাব দিল। না বাবা, গ্রীষ্মকালীন ভেকেশন শুরু হবে আগামীকাল থেকে, আজ যাব না, আমার পেন্টিংটা শেষ করতে হবে আজ। হক সাহেব বললেন, নতুন হোম টিউটর ম্যাম ভালো তো? ভালোই তো। কেন বলছো? কেন আবার? হাসলেন ওয়াসিম সাহেব। ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে? নয়নতারার দাদি রুবিনা বেগম পান চিবোতে চিবোতে গোমরা মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে। মনে মনে বললেন, তোরে বাড়ি থেকে ছাড়াইয়া দেয়া দরকার, ব্যাক কল, সময় আছে ভালো হ, নয়তো কপালে তোর শনি আছে। ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথেই টুকটাক হাসেন, কথা বলেন, বাকিরা ভয়ে কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুতর কারণ আছে। সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার, তাই কোনো ক্ষোভ নেই তার উপর। হক সাহেব আবার ডাকলেন, নয়ন। বেখেয়ালি চিত্রশিল্পীর রংমাখা হাতের পিঠে কপালের চুল সরিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা। কাল ভালুকা যাব আমবাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে, আবার এবছরই ঝড় বেশি, সব আমে দাগ হয়ে গেছে খবর পেলাম। তুই যাবি সাথে? গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলি একটু, মন ভালো হবে। প্রস্তাবটা ভালো, কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়লে দুটো কালো রঙের ভাল্লুকের সাথে 1 ঘন্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সাথে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলল, আমার তো প্রাইভেট কোচিং মিস যাবে বাবা, পড়ালেখার খুবই চাপ। ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, তাহলে কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে পরে টরে যাওয়া যাবে। একটা ফকির এসেছে দরজায়, সে একটা গীত গাইছে, কত টাকা কত পয়সা অকারণে চলি যায়, অসহায়রে দান করিলে আখিরাতে পাওয়া যায়। শুনতে খুব সুমধুর, কিন্তু রান্নাঘর থেকে কাজের মহিলাটি মুখ ঝামটি মেরে বলল, যান অন্য কুনুহানে দেখেন, হপে আইজই এই বাইতে কিছু দিয়াম না। ওয়াসিম সাহেবের মুখটা এক মুহূর্তে লাল টকটকে হয়ে গেল। নয়নতারা রং তুলি তাতে ধরে কাজের মহিলার আত্মার মাগফিরাতের কামনার সাথে সাথে 4 বার দোয়া ইউনুস ও 2 বার সূরা ফালাক পড়ে নিল। ওয়াসিম সাহেব বজ্রকণ্ঠে এক ধমক মারলেন, বাড়ি থেকে কিছু দেবে না, সেটা তুমি বলবে? হ্যাঁ। মহিলা কেঁদে ফেললেন না, শুধু কোনো রকম বলল, না স্যার, রোজ দেই, আজ কি? সব বাড়ি থেকেই যদি এইভাবে অন্য কোথাও পাঠানো হয় ওদেরকে, তাহলে অন্য কোথাওটা আসলে কোথায়? তিন্নি বেগম এগিয়ে এসে মিনতি করলেন, আচ্ছা মাফ করো, ভুল মানছি আমি ওর হয়ে, শান্ত হও, আমি দিয়ে আসছি। থামো, তার কোনো দরকার নেই, তোমাদের হাতে মানুষের ভালো হতে পারে না, এ আমি জানি। যে হাতের মালিকের মনে দানের অভিপ্রায় নেই, সেই হাত দিয়ে দান নয়, হবে ভণ্ডামি। তিনি কৌটো ভরে চাউল ও কিছু টাকা নিয়ে এগিয়ে ভিক্ষুককে দিয়ে বললেন, এ বাড়ি থেকে যদি আবার কখনো খালি ফিরে যেতে হয়, তবে পরের বার শুধু আসবেন কথাটা আমাকে জানাতে। কাজের মহিলাটিকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা এখন, তবে হুদা সাহেব দিলেন না, কারণ হরিণ শিকারের অপরাধে বাঘকে হত্যা করা যায় না। ওয়াসিম সাহেব মেজাজ সামলাতে দ্রুত দোতলায় উঠে গেলেন। সকলে শ্বাস ছাড়লেন। যতক্ষণ তিনি বাড়িতে থাকেন সকলে বোবা ও মহান প্রাণী বাড়ির, এমনকি গোটা পাড়া শুদ্ধ আর রাস্তার লোকেও তাকে দেখলে শতভাগ শুদ্ধ মানব হয়ে যায়। এটারও কারণ আছে, রাস্তাঘাটে ওনার প্রতিপত্তি আরও উল্লেখযোগ্য, যারা চেনে তারা জানে। একবার এক রিকশাওয়ালাকে এক চড়ে বেহুশ করে ফেলার রেকর্ড আছে। অটোওয়ালার অপরাধ হলো গন্তব্যে না পৌঁছাতেই বারবার জিজ্ঞেস করা, স্যার এখানেই? আর কুদ্দুর? আমার তো ঠগা হইব, আপনি তো এত দূরের কথা কন নাই, ভাড়াটা তো কম চাইয়া লাইছি, এই ভাড়ায় তো এত দূর যাইবাম না।
বোকা পাইয়া মানুষ ঠকান। ওয়াসিম সাহেব আস্তে করে নেমে গিয়ে ভাড়া মিটালেন। আর ততক্ষণ রিকশাওয়ালা বলল, আচ্ছা আপনি যাইবেন আর কদ্দুর, উডেন নিয়া নামাইয়া দিয়া আহি, 10 টাকা বাড়াইয়া দিয়েন। ওয়াসিম সাহেবের এক চর খেয়ে রিকশাওয়ালা ধপাস করে পড়ে তো গিয়েছিল, কিন্তু তারপর লোকটার কি হয়েছে তা দেখার সুযোগ পাওয়া যায়নি। নয়নতারাকে টানতে টানতে নিয়ে চলে হেঁটে এগিয়ে এসেছিল হক সাহেব। রিকশাওয়ালা গন্তব্যে পৌঁছে দিয়ে 100 টাকা চাইলেও হক সাহেব আপত্তি করতেন না, কিন্তু নামার পর আবার উঠতে বলা বড় অপরাধ। আজ গতরাতের মতো ঝড় বৃষ্টি নেই, বাবা গ্রামের বাড়ি গেছে, তাই কেউ আজ নয়নতারাকে 10টার সময় ভাত খাইয়ে ধমকে ঘুমাতে পাঠাবে না, রাতে কয়েকবার দেখতে আসবে না, এবং এসে কতক্ষণ শিউরে বসে থেকে যাওয়ার সময় মাথায় কয়েকবার হাত বুলাবে না। আজ নয়নতারা আর ক্যানভাসে বসলো না। উদাস চিত্তে অনেকক্ষণ বারান্দায় বসে রইল। এলাকা থেকে বিশাল আয়োজনে ঘুরতে যাবার পরিকল্পনা হয়েছে, কিন্তু সে স্বপ্ন অথবা কল্পনাও করতে পারে না যাবার কথা, কিন্তু তার যেতে ইচ্ছে করছে। আগে হতো না, এরকম অবাধ্য ইচ্ছেরা আজকাল জাগে। কিসব ভয়াবহ অবাধ্য ইচ্ছেরা যে জ্বালায় আজকাল তাকে। ছোট থেকে বাবা এত কড়া শাসনে মানুষ করেছে, তবু কেন এমন সব নিষেধাজ্ঞার প্রতি অধম্য ঝোঁক এসেছে তা বোঝা যাচ্ছে না। বয়সের দোষ বোধ হয়। আচ্ছা, কয়েকটি নক্ষত্র নিঃশেষে পর্ব সংখ্যা 1 এখানেই শেষ। হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমা করবেন, কারণ আমি প্রফেশনাল কেউ না, এটাই আমার